আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বিএনপিকে ধ্বংস করে দেওয়ার মাস্টার প্ল্যান বামপন্থীদের। আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সাথে জামাতের খুব বেশি দ্বন্দ্ব ছিল না। যেমন 1975 সালে বঙ্গবন্ধু হত্যার সাথে জামাতের কোনো নেতা বা দল হিসেবে কারো কোনো ভূমিকা আজ পর্যন্ত আপনারা শুনেননি। শেখ হাসিনার যত রাগ এবং অভিমান, এগুলো আসলে সবচাইতে বেশি রাগ এবং অভিমান যদি থেকে থাকে সেটা হবে 75 সাল। কারণ শেখ হাসিনার একদম ছোট ভাই শেখ রাসেলকে পর্যন্ত হত্যা করা হয়েছিল। অতএব যত কিছুই বলেন যে ওনার রাগ এবং অভিমান কতটা বেশি ছিল আপনারা জানেন যে এই বঙ্গবন্ধু হত্যায় জড়িত একজনকে তিনি নিজ হাতে জবাই করে হত্যা করার অভিযোগটা পর্যন্ত রয়েছে। অতএব বুঝতেই পারছেন যে ওনার রাগটা কার উপর সবচাইতে বেশি। কিন্তু ওনার রাজনীতিতে আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধু হত্যার পর যারা আসলে ট্যাঙ্কের উপরে নেচেছিলেন, যেমন হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এদেরকে নিয়েই কিন্তু তিনি রাজনীতি করেছিলেন। এবং এই হাসানুল হক ইনু এবং মেননকে তিনি ক্ষমা করে দিয়ে তাদের সাথে তাদেরকে ফাঁসে রেখে তিনি রাজনীতি করেছিলেন। কিন্তু জামাতের উপর এরকম অত্যাচার, নিপীড়ন এবং বিভিন্ন আলেমদেরকে জেলে ভরা, এই সব কিছু আসলে কেন করেছে? আওয়ামী লীগের অজনপ্রিয় হওয়ার সবচাইতে বড় কারণ হচ্ছে, এক নম্বর, জামাত নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো এবং বিভিন্ন আলেমদেরকে বিভিন্নভাবে জেলে পাঠানো এবং তাদের উপরে নির্যাতন করা এবং বিরোধী দল মতের উপরে আসলে নির্যাতন করা। এই সবগুলো মিলিয়ে আসলে আওয়ামী লীগের হয়তো জনপ্রিয়তা নষ্ট হয়েছে বলে আমি মনে করি। এখন সবচাইতে বেশি যদি জনপ্রিয়তা নষ্ট হয় আওয়ামী লীগের, সেটা হয়েছে আসলে আলেমদের উপরে নির্যাতন এবং বিশেষ করে দেলোয়ার হোসেন সাঈদী এবং সাঈদীকে জেলে নেওয়া এবং তার উপর বিভিন্ন সময় অত্যাচার, নিপীড়ন চালানো এবং বাংলাদেশের সব দলের যারা আওয়ামী লীগের সামান্যতম বিরোধিতা করেছে তাদেরকে আসলে জেলে ঢুকানো এবং বিশেষ করে ইসলামিক দলগুলোকে দমনের যে রাজনীতি, এই রাজনীতির কারণে এখন আওয়ামী লীগ যেহেতু জামাত অথবা ইসলামিক দলগুলোর উপরে এতটা বিরক্ত নয় এবং তাদের সাথে তাদের আসলে সেরকম কোনো প্রতিদ্বন্দ্বিতাও নেই, তারপরও তিনি এত আক্রোশ কেন জেড়েছেন? জামাতের নেতাদেরকে আসলে সম্পূর্ণরূপে মানে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছিলেন এবং কি কোনো ছাড় দেননি। ছাত্র শিবির বা জামাতের কাউকে ধরতে পারলে তার অবস্থা কি পরিমাণ খারাপ বানানো হয়েছে আপনারা জানেন। এই যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তার ছেলেকে পর্যন্ত, তার নিরীহ একটা ছেলে যে ডাক্তারি পেশায় আছেন, তাকে পর্যন্ত জঙ্গি বানিয়ে আসলে বছরের পর বছর জেলে রেখেছেন। এই সবগুলোর কারণ হচ্ছে আওয়ামী লীগ কিন্তু এগুলো নিজের থেকে করেনি, বা আওয়ামী লীগের যে রাজনীতি, এই রাজনীতিতে কিন্তু বা রাজনৈতিক দর্শন অনুযায়ী এগুলো করা হয়নি। এগুলো সম্পূর্ণরূপে করা হয়েছে অন্য দেশের প্রেসক্রিপশন এবং বিশেষ করে বাংলাদেশের বামপন্থী যারা রয়েছেন, এই বামপন্থীদের ইসলামিক দলগুলোর প্রতি যে আক্রোশ, সেই আক্রোশটা বাস্তবায়ন করেছেন। কারণ আওয়ামী লীগ মনে করতো যে বামপন্থীদেরকে হাতে রাখলেই, কারণ বিশ্বে প্রতিটা যে এই আমেরিকা বলেন, ইউরোপ বলেন, ভারত বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, যতগুলো দেশ রয়েছে, এই প্রত্যেকটা দেশে বামপন্থীদেরকে কিন্তু সহযোগিতা করে এবং বামপন্থীদের মাধ্যমে আসলে তাদের কর্তৃত্ব বজায় রাখে। আপনারা জানেন বাংলাদেশে বামপন্থীদেরকে যদি আসলে নির্বাচনে তারা যখন দাঁড়ায়, তারা কিন্তু 0.1% ভোটও পায় না। তাদের যে রাজনৈতিক ফিলোসফি, তারা এটা কিন্তু তারা মানে কোনো প্রকার জনগণের কাছে তাদের কোনো প্রভাব নেই, কোনো কিছু নেই, কিন্তু তারা তারপরেও সোশ্যাল মিডিয়া এবং মানুষের কাছে অত্যধিক জনপ্রিয়। এবং এই লোকগুলোর মূল কারণ হচ্ছে তাদেরকে যে মিডিয়াগুলো যেভাবে হাইলাইট করে, অন্য কাউকে যত ভালো কথাই বলুক তাদেরকে হাইলাইট করা হয় না। এই মিডিয়ার মাধ্যমে আসলে এদেরকে আসলে মানুষের কাছে পরিচিত মুখ তৈরি করে রাখা হয় এবং এদেরকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত করে রাখা হয়, যাদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই এবং জনগণ যাদেরকে আসলে টোটালি পছন্দ করে না। এই লোকগুলো সবসময় আপনি দেখবেন মিডিয়াতে কথা বলে এবং এদেরকে হাইলাইট কিন্তু তারাই করে। এখন আমার মূল বক্তব্য সেটা হচ্ছে, আপনারা জানেন যে এই বিএনপি যে দল, বিএনপি নামক এই দলটির মূল ভোটারটা কারা? বাংলাদেশে সেকুলারিজম, প্রকৃত সেকুলারিজম রাজনীতি করেন কিন্তু আওয়ামী লীগ। কিন্তু যেহেতু বাংলাদেশের জনগণ সম্পূর্ণরূপে সেকুলারিজম রাজনীতি পছন্দ করে না, এই কারণে আওয়ামী লীগ ইসলামের নাম ব্যবহার করে বা বিভিন্ন জায়গায় ইসলামিক কথাগুলো বলে আসলে জনগণকে বোঝাতে চাইছেন যে আমরাও আল্লাহকে ভালোবাসি, আমরাও ইসলামকে ভালোবাসি, কিন্তু জামাত এবং আলেমদেরকে আসলে ইসলামের বিরোধী একটা দল হিসাবে বা ইসলামী বিরোধী হিসাবে তাদেরকে আখ্যায়িত করা হয়, বলা হয় এরা ধর্ম ব্যবসায়ী।
মানে আওয়ামী লীগ ইসলামকে এমনভাবে প্রতিষ্ঠা করতে চায় বা এমনভাবে প্রতিষ্ঠা করে রেখেছে যে বলা হচ্ছে যে আলেমদের কাজ হবে মসজিদে, তারা নামাজ পড়াবে এবং আওয়ামী লীগ নেতারা আলেমদেরকে যেই ডিসিশন দিয়ে দিবে, যেভাবে কথা বলার সুযোগ করে দিবে, ঠিক সেভাবেই তারা কথা বলবে। মসজিদে কখনো রাজনৈতিক কোনো আলোচনা করা যাবে না। কোরআনের যেই সব বিষয়গুলো নিয়ে কোরআনে যেসব বিষয়ে রাজনৈতিক আলোচনা করা হয়েছে সেগুলো আলোচনা করা যাবে না। আখিরাতের কথা আর দুনিয়াতে কিভাবে ভালো থাকতে হয় এবং আখিরাতে কিভাবে জাহান্নামের কথা, জান্নাত জাহান্নামের এইসব কথাগুলো বলেই তারা ক্ষান্ত থাকবে। আসলে আওয়ামী লীগ আলেমদেরকে এই চোখে বা এই সিস্টেমে বানাতে চেয়েছে এবং এই সিস্টেমে বানিয়ে রেখেছে। কিন্তু যেহেতু বাংলাদেশে জামাত এবং বিশেষ করে জামাত ইসলামী এবং আল্লামা মামুনুল হক সাহেব, এই দুইজন ব্যক্তির বা এই দুইটা দল আসলে বাংলাদেশে এমনভাবে রাজনীতি করার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ এবং বিএনপির সাথে মানে প্রতিযোগিতা করে কীভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় এবং যারা যদি ক্ষমতায় আসে তারা যাতে রাষ্ট্র পরিচালনা করতে পারে, প্রত্যেকটা মেকানিজম পূরণ করে যখন তারা আসলে রাজনীতি করার চেষ্টা করছে, তখনই এই দলটাকে আসলে বামপন্থীরা অবশ্যই ঠেকাবে। কারণ হচ্ছে অন্যান্য যে রাজনৈতিক দল বলেন, চরমনাই বলেন, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা আসলে ক্ষমতায় যেতে পারবে না, এটা বামপন্থীরা ভালোভাবে জানে। আর তারা যদি ক্ষমতায়, যদি পাবলিক যদি তাদেরকে ভোটও দেয়, তারা রাষ্ট্র পরিচালনা করার কোনো সক্ষমতা রাখে না, তাদের কিছুই নেই, কারণ তারা সেই অনুযায়ী আগাচ্ছে না। কিন্তু জামাত এবং বিশেষ করে বর্তমানে, আগের কথা বাদ দিলাম, বর্তমানে মামুনুল হক সাহেবের যে চিন্তাধারা, এই চিন্তাধারার সাথে বামপন্থীদের অবশ্যই উদ্বিগ্ন হওয়ার অনেকগুলো বিষয় রয়েছে। এই উদ্বিগ্ন হওয়ার মূল বিষয় যেগুলো রয়েছে, এগুলোর মূল কারণটা হচ্ছে যে ইসলামপন্থীরা ক্ষমতায় চলে আসছে। অতএব এই আওয়ামী লীগকে আসলে তাদেরকে দীর্ঘদিন ক্ষমতায় বসিয়ে রাখার এবং পেশিবাদী আচরণ করার এবং স্বৈরতান্ত্রিক আচরণ করার সব বুদ্ধি পরামর্শ এই বামপন্থীরা দিত। এই কারণে আওয়ামী লীগের কাছে বামপন্থীরা বা শেখ হাসিনার কাছে বামপন্থীরা আসলে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিল। যেহেতু বঙ্গবন্ধু হত্যার পর এই রাশেদ খান, মেনন, হাসানুল হক ইনুরা প্রতিবাদ করার পরেও ক্ষমতায় টিকে থাকতে হলে কিন্তু তাদেরকে প্রয়োজন রয়েছে বলে মনে করতেন আসলে শেখ হাসিনা। এই কারণেই তাদেরকে এতটা গুরুত্ব দিয়েছেন এবং তাদের উপরে আক্রোশটা মিটাননি ক্ষমতার জন্য। এখন এই বামপন্থীরা যেহেতু দেখতেছেন যে আওয়ামী লীগকে এখন খুব দ্রুত সময়ের মধ্যে ক্ষমতায় আনা সম্ভব হবে না, অতএব এই বামপন্থীরা এখন সবগুলো কিন্তু বিএনপির ঘাড়ে উঠতে চায় এবং ইসলামিক দলগুলোকে আলাদা একটা দলে পরিণত করতে চায় এবং বিএনপি এবং ইসলামিক দলগুলোর মধ্যে আসলে এমন একটা দ্বন্দ্ব তৈরি করে দিতে চায় যাতে এই সবগুলো বামপন্থী যাতে বিএনপির ঘাড়ে উঠে এই ইসলামিক দলগুলোকে আসলে ধ্বংস করা যায় বা ইসলামিক দলগুলোকে প্রতিপক্ষ বানানো যায়। এবং বিএনপি যদি আসলে ইসলামিক দলগুলোকে প্রতিপক্ষ বানিয়ে ফেলে, এটা কিন্তু আওয়ামী লীগের জন্য উপকারী হবে। যেহেতু তারেক রহমান এবং খালেদা জিয়া এই দুজন ব্যক্তি কখনো ইসলাম বিরোধী বা আলেমদের উপরে নির্যাতন এটা কখনো করবে না, এটা বামপন্থীরা ভালোভাবেই জানে। এই কারণে বামপন্থীরা কিন্তু আসলে বিএনপিকে খুব বেশি পছন্দ করে না। এখন যেহেতু নিরুপায় এবং আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে হলে বিএনপির জনপ্রিয়তা নষ্ট করতে হবে, এখন সেই উদ্দেশ্যে আসলে বিএনপিকে আসলে ইসলামপন্থীদের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে এই বামপন্থীরা আসলে আওয়ামী লীগকে আসলে সম্পূর্ণরূপে আবারও বাংলাদেশে খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠা করতে চায়। আর যতদিন পর্যন্ত আওয়ামী লীগ প্রতিষ্ঠা হবে না, ততদিন পর্যন্ত তারা বিএনপির ঘাড়ে থাকবে এবং বিএনপির ঘাড়ে থেকেই বিএনপিকে সম্পূর্ণরূপে আওয়ামী লীগের মতো একেবারে ডিমোরালাইজ করে দিতে চায়। কারণ হচ্ছে এই বিএনপির কারণে ইসলামপন্থীরা এখনও অনেকগুলো সুযোগ সুবিধা পাচ্ছে। যেমন যদি বিএনপি নামক এই দলটি যদি না থাকতো, আওয়ামী লীগ আসলে ক্ষমতায় থেকে আওয়ামী লীগকে সরানো সম্ভব হতো না। কারণ সবগুলো বাইরের যত শক্তি আছে, প্রত্যেকটা শক্তির কাছে এটা বোঝানো যেত যে আমরা যদি ক্ষমতা থেকে চলে যাই তাহলে কিন্তু এই মৌলবাদীরা ক্ষমতায় চলে আসবে। এখন যেহেতু বিএনপিকে সেই ট্যাগ লাগানো যাচ্ছে না, তাই এই বিএনপিকে ধ্বংস করার একটা গোপন মিশনে নেমেছে এই বামপন্থীরা এবং বিএনপিকে ধ্বংস করে আবারও আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চায় এই বামপন্থীরা। আর তার জন্য সম্পূর্ণরূপে এই কাজের নেতৃত্ব দিচ্ছে মনে হচ্ছে আমার কাছে আসিফ নজরুল স্যার সহ যে বামপন্থী এখন উপদেষ্টা রয়েছেন এবং বুদ্ধিজীবীরা রয়েছেন বামপন্থী, সবগুলো কিন্তু একাকার। আপনারা দেখবেন যে বর্তমান যে ইউনূস সরকার, ডক্টর ইউনূসের কথাও কিন্তু কেউ মানছে না। ইউনূস সরকার বলেছিলেন যে প্রত্যেকটা উপদেষ্টাকে 15 দিনের মধ্যে তাদের আয়করের হিসাব দিতে হবে, কিন্তু এখন পর্যন্ত প্রায় 1 মাস চলে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো আয়কর হিসাবও দেয়নি। মানে এখন বর্তমানে এই সরকারে ডক্টর ইউনূসের প্রভাব অনেকটাই কম এবং সেটা সম্পূর্ণরূপে বামপন্থীদের প্রভাবে ভরা। সম্মানিত দর্শক, আপনাদেরকে আসলে আমি কি বোঝাতে চাইছি মনে হয় বুঝতে পেরেছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।